আমি একটা বাক্য লিখেছি, যদু বিদ্যালয়ে যায়। এই বাক্যে আমরা কি দেখতে পাচ্ছি? কতগুলো পদ দেখতে পাচ্ছি। এই যে যদু বিদ্যালয়ে যায়, এই সবগুলো হলো এক একটা পদ। এরকম পদগুলোকে সাজিয়ে, সুন্দরভাবে সাজিয়ে আমরা একটা বাক্য তৈরি করি। উল্টোপাল্টা ভাবে সাজালে কিন্তু হবে না, একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী অর্থযুক্ত ভাবে পদগুলোকে আমরা সাজিয়ে বাক্য তৈরি করি। এবার এই বাক্যে কি আছে? একটা ক্রিয়া আছে। ক্রিয়াটা কি? যায়। এই যে যায়, এটা হলো এই বাক্যের ক্রিয়াপদ। ঠিক আছে, এটা হলো এই বাক্যের ক্রিয়াপদ। এরকম প্রত্যেকটা বাক্যে একটা করে ক্রিয়াপদ থাকে। আমি ভাত খাই, এই বাক্যটার মধ্যে খাই একটা ক্রিয়াপদ। বা সে ফুটবল খেলে, খেলা খেলে, এটা একটা ক্রিয়াপদ। তারপর এরকম তারপর আমি বই পড়ি, তুমি বই পড়ো, সে বই পড়ে, তো পড়ে, এটা হলো ক্রিয়াপদ। তাহলে এই যে ক্রিয়াপদ মানে হলো কোনো কিছু করা, একটা কাজ করা, একটা অ্যাক্টিভিটি। তো এই ক্রিয়াপদটার সঙ্গে এই বাকি বাক্যগুলোর যে সম্পর্ক, বাকি বাক্য না, বাকি পদগুলোর যে সম্পর্ক, সেটাকেই বলা হয় কারক। ঠিক আছে, যদুর সঙ্গে এই ক্রিয়াটার একটা সম্পর্ক আছে, যে যায় বলে ক্রিয়াটা। বিদ্যালয়ের সঙ্গে এই ক্রিয়াটার একটা সম্পর্ক আছে। কে বিদ্যালয়ে যায়? কে বিদ্যালয়ে যায়? যদু বিদ্যালয়ে যায়, তাহলে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক আছে। কোথায় যায় বললে আমি কি বলবো? বিদ্যালয়ে যায়। সেরকম যদি আমি লিখি সুশীল বই পড়ে, সুশীল বই পড়ে, সুশীল বই পড়ে, এখানে ক্রিয়া কি? এখানে ক্রিয়া হলো পড়ে, পড়াশোনা করছে। তাহলে কে বই পড়ে? কে বই পড়ে? সুশীল বই পড়ে। হ্যাঁ, সুশীল কি পড়ে? সুশীল বই পড়ে। তাহলে দেখছি আমি প্রত্যেকটা পদের সাথে বাক্যে ক্রিয়ার একটা সম্পর্ক আছে। এবার এই সম্পর্কগুলোর এক একটা নাম হয়, যেমন যদু, যদুর সঙ্গে যায় যে সম্পর্কটা, এটার একটা নাম আছে। বিদ্যালয়ে যায়, এই যে বিদ্যালয়ে যায়, বিদ্যালয়ের সঙ্গে যায় যে সম্পর্ক, এটারও আলাদা একটা নাম আছে। সুশীল পড়ে, তাহলে এই যে সুশীল পড়ছে, এই যে ক্রিয়াপদের সঙ্গে এই পদটার যে একটা সম্পর্ক, এটারও একটা নাম আছে। কি পড়ছে? বই পড়ছে, তাহলে এই যে বইয়ের সঙ্গে পড়ে, ক্রিয়ার সঙ্গে যে বইয়ের সম্পর্ক, এটারও একটা নাম আছে। এই নামগুলো হলো কারকের প্রকারভেদ। বোঝা গেল? তাহলে কারক কি? কারক হলো বাক্যের মধ্যে, সোজা করে বলছি একদম, বইয়ে তোমাদের বইয়ে সংজ্ঞাটা দেওয়া আছে, আমি সোজা ভাষায় বলছি, বাক্যের মধ্যে যে পদগুলো আছে সেই পদগুলোর সঙ্গে ক্রিয়ার, বাক্যের ক্রিয়ার যে সম্পর্ক, তাকেই বলা হয় কারক। এবার এই যে আমি বললাম না, এক একটা পদের ক্রিয়ার সঙ্গে এক এক রকম সম্পর্ক আছে। যেমন বাড়িতে আমরা অনেকে থাকি, যৌথ পরিবারে আরো বেশি, ছোট ফ্যামিলিতে তো শুধু মা বাবা আর সন্তানরা থাকে। বড় ফ্যামিলিতে কি হয়? দাদু দিদা, কাকু কাকিমণি, জেঠু জেঠিমণি, বাবা মা, ভাই বোন, আরো কাজিন ভাই বোনেরা থাকে। সবার সাথে সবার কিন্তু সম্পর্ক আলাদা আলাদা নাম আছে, তাই তো? সবার কেউ বাবা, কেউ তোমার বাবা, কেউ তোমার মা, কেউ তোমার কাকিমা, কেউ তোমার কাকু, কেউ তোমার জেঠু, কেউ তোমার জেঠিমা, কেউ তোমার ভাই, খুড়তুতো ভাই, কেউ তোমার জ্যাঠতুতো ভাই, কেউ তোমার ঠাকুমা, কেউ তোমার ঠাকুরদা। এই তোমার সঙ্গে তুমি যদি নিজেকে ধরে নাও, আমি ক্রিয়া, জাস্ট এক্সাম্পল, আমি ক্রিয়া, তোমার সঙ্গে এই বাড়ির যে প্রত্যেকটা সদস্য আছে তোমার সঙ্গে, তাদের প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা সম্পর্কের একটা নাম আছে,
তাই তো, সবাইকে তুমি একটা ডাকবে না, বাবাকে বাবা বলে ডাকবে, ঠাকুরদাকে ঠাকুরদা বলে ডাকবে বা দাদু বলবে। বাবাকে নিশ্চয়ই অন্য ঠাকুরদার বাবাকে নিশ্চয়ই একই সম্পর্কের নামে ডাকবে না। তো সেরকমই বাক্যে ক্রিয়ার সঙ্গে যে পদগুলোর সম্পর্ক সেগুলো আলাদা আলাদা নাম আছে। তাহলে সম্পর্কটাকেও বলে কারক। এবার কারক কয় প্রকার? কারক 6 প্রকার। কারক 6 প্রকার। কি কি? একটা একটা করে আমি লিখছি। 1 নম্বর, কর্তৃ কারক। ঠিক আছে। 2 নম্বর, কর্মকারক। 3 নম্বর, করণ কারক। 4 নম্বর, নিমিত্ত কারক। 5 নম্বর, অপাদান কারক। 'কারকটা আমি এখানে ডট ডট দিয়ে দিলাম, ঠিক আছে, আর লিখলাম না। 6 নম্বর, অধিকরণ কারক। হয়ে গেল 6 রকমের কারক। লিখে নিতে পারো তোমরা কি কি কারক আছে। কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, নিমিত্ত কারক, অপাদান কারক, অধিকরণ কারক। এবার এই যে কারকগুলো, তার সঙ্গে কিন্তু আমরা পড়তে পড়তে বিভক্তিগুলোও জানবো। কোন কোন কারকে কি কি বিভক্তি ব্যবহার করা হয়, প্রত্যেকটা কিন্তু আমরা ওই কারক যখন আলাদা আলাদা করে আমরা আলোচনা করব, তখন তার মধ্য দিয়ে আমরা বিভক্তিগুলিও জেনে নেব। তাহলে প্রথমেই আমরা কি পড়ব? 1 নম্বরে যেটা আছে কর্তৃকারক, প্রথমে আমরা সেটা আলোচনা করব। কালার দিলাম, কালার আসলো না কেন? না, এবার আসবে। ও বি, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে কর্তৃকারক কাকে বলে? কর্তৃকারক হলো বাক্যে যে কাজটা করে সে হলো কর্তৃকারক। সোজা ভাষায় যে বাক্যের মধ্যে ক্রিয়া সম্পাদন করে সেই হলো কর্তৃকারক, সে হলো কর্তা। ঠিক আছে, এই কর্তাই হলো কর্তৃকারক। তাহলে উদাহরণটা কি হবে? বাক্যে যা
ক্রিয়া সম্পাদন করে। আচ্ছা, এটা এমনি লাইনে লিখি। কি ব্যাপার? বাক্যে যে পদ ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তৃকারক বলে। অর্থাৎ যে কাজটা করছে, যে বা যার দ্বারা কাজটা সম্পন্ন হচ্ছে, সেই হলো বাক্যের কর্তৃকারক। আগের উদাহরণগুলোর মধ্যেও আছে, কর্তা আছে। আবার যদি সেম ধরি, সুশীল বই পড়ে, সুশীল বই পড়ে, তাহলে কে কাজটা করছে এখানে? সুশীল বই পড়ে, কাজটা কে করছে? এই যে পড়ছে, পড়াটা তো একটা ক্রিয়া, তাই তো? তো এই ক্রিয়াটা কে সম্পাদন করছে এখানে? বই নিশ্চয়ই করছে না নিজে নিজে, তাহলে এখানে সুশীল কাজটা করছে। তাহলে সুশীল হলো কর্তৃকারক, সুশীল কর্তৃকারক। সুশীল এখানে কর্তা, সুশীল এখানে কর্তা, তাই সুশীল হলো কর্তৃকারক। ঠিক আছে, ক্লিয়ার? কর্তৃকারক কাকে বলে? এবার আমরা কর্তৃকারকের মধ্যে আরো দুটো জিনিস জানবো, মুখ্য কর্তা এবং গৌণ কর্তা। যে নিজেই কাজটা করছে, প্রথম যে উদাহরণটা দিলাম, সুশীল বই পড়ে বা রিনা স্কুলে যায়। আরেকটা উদাহরণ দিয়ে বলছি, রিনা বিদ্যালয়ে লিখি, স্কুলে না লিখে, স্কুলটা তো একটা ইংরেজি শব্দ, তাই আমি বিদ্যালয়ে লিখছি। রিনা বিদ্যালয়ে যায়, ঠিক আছে? তাহলে যে রিনা, সে নিজেই কাজটা করছে, তাকে তো কেউ নিয়ে যাচ্ছে না, সে নিজে একাই স্কুলে যাচ্ছে। তাহলে যখন বাক্যে কর্তা নিজেই কাজটা করছে, কারোর সাহায্য নিচ্ছে না, সে বাবার সঙ্গে, মার সঙ্গে, বন্ধুর সঙ্গে, কারোর সঙ্গে যাচ্ছে না, সে নিজে নিজেই কাজটা করছে। বা যদি সে ধরো রিনা ভাত খায়, হ্যাঁ, রিনা ভাত খায়, রিনা ভাত খাচ্ছে, রিনা ভাত খাচ্ছে, আইসক্রিম খাচ্ছেও হতে পারে। তাহলে রিনা নিজেই ভাত খাচ্ছে, রিনাকে কত খাইয়ে দিচ্ছে না। তাহলে যখন কর্তা নিজেই কাজটা করে, তখন তাকে বলা হয় মুখ্য কর্তা। কি বলা হয়? মুখ্য কর্তা। তাহলে রিনা এখানে কি? মুখ্য কর্তা, কারণ সে নিজেই পুরো কাজটা সম্পন্ন করছে, কারো সাহায্য ছাড়া, বা কেউ ওকে দিয়ে করিয়ে নিচ্ছে না। ঠিক আছে, কেউ ওকে দিয়ে করাচ্ছে না, ও নিজে নিজেই নিজের কাজটা করছে, তাই রিনা এখানে মুখ্য কর্তা। এই গেল মুখ্য কর্তা, তাহলে বোঝা গেল। এবার আমরা পড়ব প্রযোজক কর্তা।
নিচে লাগে প্রযোজক কর্তা। এবার প্রযোজক কর্তা কি? মুখ্য কর্তা, মেন যে কর্তা, সে যখন আরেকজনকে দিয়ে কাজটা করায়, অন্য একজনকে দিয়ে কাজটা করাচ্ছে, তখন তাকে বলা হয় প্রযোজক কর্তা। ঠিক আছে, মানে মূল যে কর্তা, একজন মানে মেন কর্তা আছে, সে কি করছে? সে আরেকজনকে দিয়ে কাজটা করাচ্ছে, তখন তাকে বলা হয় প্রযোজক কর্তা। যেমন শিক্ষক মহাশয়, শিক্ষক মহাশয় ছাত্রদের ছাত্রদের অঙ্ক করাচ্ছেন। শিক্ষক মহাশয় ছাত্রদের অঙ্ক করাচ্ছেন। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? একজন কর্তা আরেকজনকে দিয়ে কাজটা করাচ্ছে। শিক্ষক এখানে মূল কর্তা, সে কি করছে? ছাত্রদেরকে দিয়ে কাজ করাচ্ছে, ছাত্রদেরকে দিয়ে অঙ্ক করাচ্ছে, তাই তো? ছাত্ররা অঙ্ক করছে, কিন্তু ছাত্ররা কিন্তু নিজে থেকে অঙ্ক করছে না, তারা এখানে মুখ্য কর্তা নয়, তারা নিজে থেকে অঙ্ক করছে না, তাদেরকে দিয়ে কাজটা করানো হচ্ছে। কে করাচ্ছে কাজটা? শিক্ষক মহাশয় কাজটা করাচ্ছে। তাই শিক্ষক এখানে হবে এই যে প্রযোজক কর্তা। তাহলে প্রযোজক কর্তা কে এই বাক্যে? শিক্ষক মহাশয়। ঠিক আছে, যখন একজন কর্তা আরেকজনকে দিয়ে কাজ করায়, ঠিক আছে, সেও কাজ করছে, শিক্ষক মহাশয়ও কাজ করছে, আবার ছাত্ররাও কাজ করছে, দুজনেরই মধ্যে ক্রিয়া আছে। শিক্ষক মহাশয় অঙ্ক করাচ্ছে, অঙ্কটা একটা কাজ নয়? অঙ্ক পড়ানোটা তো একটা কাজ। আবার ছাত্ররা অঙ্ক করছে, সেটাও তো একটা কাজ। কিন্তু ছাত্ররা কিন্তু নিজে থেকে অঙ্ক করছে না, ছাত্ররা শিক্ষক মহাশয় করাচ্ছেন, হেল্প করছেন বলেই অঙ্ক করছে। তাই শিক্ষক করাচ্ছে কাজটা, তাই শিক্ষক হলো এখানে প্রযোজক কর্তা। বুঝতে পেরেছ? বুঝতে পারলে একটু হাত তোলো। ঠিক আছে, থ্যাংক ইউ। কিছু যদি মানে কোনো রকম অসুবিধা হয় কোনো জায়গায়, দেখা যাচ্ছে না কাউকে, কোনো কনফিউশন থাকে, তাহলে মাইকটা অন করে জিজ্ঞেস করবে। আর যদি মাইক কোনো কারণে এদিক থেকে অফ থাকে, তাহলে একটা মেসেজ করে লিখে দেবে, মাইক অন করে দেবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কর্তৃকারকে কি পড়লাম? মুখ্যকর্তা পড়লাম, প্রযোজক কর্তা পড়লাম। এবার আসছে প্রযোজ্য কর্তা। প্রযোজ্য কর্তা। আগের উদাহরণটা আমি আবার লিখব, ঠিক আছে? শিক্ষক মহাশয়, শুধু শিক্ষক লিখলেও হয়, সম্মান দিয়ে একটু মহাশয় দিলাম। শিক্ষক মহাশয় ছাত্রদের সেম উদাহরণটাই দিচ্ছি, হ্যাঁ, ছাত্রদের অঙ্ক করাচ্ছে। তাহলে আমি আগের বার যখন আলোচনা করেছিলাম, তখন কি বললাম? যে এই বাক্যটার মধ্যে কিন্তু কর্তা দুজনই আছে, ইনি মূল কর্তা, কিন্তু ছাত্ররাও তো কাজ করছে, ছাত্ররা তো চুপচাপ বসে নেই, ছাত্ররাও করছে। শিক্ষক মহাশয়ের
ওদেরকে বলছে বলে ওরা করছে, ওরা নিজে থেকে না করলেও ওদের করতে হচ্ছে কাজটা। তো ছাত্ররা এখানে কি হবে? প্রযোজ্য কর্তা। ঠিক আছে, ছাত্ররা এখানে মূল কর্তা নয়, কিন্তু ছাত্ররা এখানে প্রযোজ্য কর্তা। তাহলে প্রযোজ্য কর্তা কি? যখন মূল কর্তা যে কর্তাকে দিয়ে কাজটা করায় তাকে বলা হয় প্রযোজ্য কর্তা। আরেকটা উদাহরণ দিই। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। চাঁদ দেখাচ্ছেন। ঠিক আছে, তাহলে মা কাজটা করাচ্ছে শিশুকে দিয়ে। শিশু চাঁদ দেখছে কারণ মা তাকে চাঁদ দেখতে বলছে। তাহলে মা এখানে প্রযোজক কর্তা আর শিশু এখানে প্রযোজ্য কর্তা। ঠিক আছে, সে কিন্তু মূল কর্তা নয়, সে নিজে কাজটা করছে না, তাকে দিয়ে আরেকজন কাজটা করাচ্ছে, তার মা তাকে দিয়ে কাজটা করাচ্ছে। তাহলে শিশু এখানে প্রযোজ্য কর্তা। আর মা কি হবে? মা হবে প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা। ঠিক আছে, এবার আরেক ধরনের কর্তা দেখব, এটা হলো ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তা অর্থাৎ যখন একটি বাক্যে দুজন কর্তা একই কাজ করে, কেউ কাউকে দিয়ে করাচ্ছে না, কিন্তু আগের মতো নয় যে ওকে দিয়ে করাচ্ছে বা ওকে তাকে দিয়ে কাজটা করাচ্ছে, সাহায্য করছে, সেরকম না। দুজনেই কাজ করছে নিজেদের মতো করে, কিন্তু একটাই কাজ করছে। দুজনে নিজেদের কাজ নিজেরাই করছে, কিন্তু সেম কাজ করছে। যেমন বাঘে গরুতে এক ঘাটে জল খাচ্ছে। ঠিক আছে, এখানে কাজটা কি? জল খাওয়া। খাওয়া এখানে ক্রিয়াপদ, খাচ্ছে, খাচ্ছে হলো ক্রিয়াপদ। এবার দুজনেই জল খাচ্ছে, বাঘও জল খাচ্ছে, গরুও জল খাচ্ছে। বাঘ গরুকে বলে দিচ্ছে না যে তুমি জল খাও, বা গরুও বাঘকে বলে দিচ্ছে না কি তুমি জলটা খাও, ওরা নিজেরাই জল খাচ্ছে, দুজনে একই কাজ করছে। তাই জন্য এরা দুজন হলো ব্যতিহার কর্তা। যেমন যদু ও মধু বিদ্যালয়ে যায়, যদু মধু বিদ্যালয়ে যাচ্ছে, যদুও বিদ্যালয়ে যাচ্ছে, মধুও বিদ্যালয়ে যাচ্ছে, দুজনে একই কাজ করছে। কিন্তু কেউ কাউকে বলছে না, যে যদু মধুকে বলছে না যে এই মধু তুমি বিদ্যালয়ে চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, চলো বিদ্যালয়ে। বা মধু যদুকে বলছে না যে এই যদু বিদ্যালয়ে চলো। দুজন নিজেদের মতো বিদ্যালয়ে যাচ্ছে, কিন্তু দুজনে কাজ একটাই করছে। তো যখন বাক্যে দুটো কর্তা একই কাজ করে তখন তাদেরকে বলা হয় ব্যতিহার কর্তা। তাহলে কর্তৃকারকে আমাদের এই অবধি হলো। কি কি কর্তা আমরা জেনে নিলাম। এবার আসি কর্তৃকারকে কি কি বিভক্তি প্রয়োগ হয়, কারণ আমাদের কর্তার পাশাপাশি বিভক্তিও করতে হয়। ঠিক আছে, যেমন আরেকবার বলবো।
ও ম্যাম। কোন জায়গাটা? এখন বলছে যা। ব্যতিহার কর্তাটা? ও ম্যাম। আচ্ছা, ঠিক আছে। ব্যতিহার কর্তা আবার লিখে দিচ্ছি, হ্যাঁ, যেমন সোজা একটা দিচ্ছি। রাজীব ও শ্যামল, রাজীব ও শ্যামল ফুটবল খেলছে। ফুটবল খেলছে। তাহলে রাজীবও ফুটবল খেলছে, শ্যামলও ফুটবল খেলছে, দুজনেই এখানে কর্তা এবং দুজনে একই কাজ করছে, আলাদা আলাদা কোনো কাজ করছে না, একটাই ক্রিয়া করছে, দুজনেই খেলছে, ফুটবল খেলছে। ঠিক আছে, তাহলে দুজনে যখন একটাই কাজ করে, বাক্যের মধ্যে একই বাক্যে দুটো কর্তা যখন একটাই কাজ করে তখন তাদের বলা হয় ব্যতিহার কর্তা। আগে যেমন বলেছিলাম বাঘে গরুতে এক ঘাটে জল খায়, বাঘও জল খাচ্ছে, গরুও জল খাচ্ছে, বাঘ আর গরু দুজনেই এখানে কর্তা এবং দুজনে একটাই কাজ করছে, সেটা হলো জল খাওয়ার কাজ করছে। তাহলে দুটো কর্তা যখন একটাই সেম কাজ করে তখন ওই দুটো কর্তাকে বলা হবে ব্যতিহার কর্তা। এবার ঠিক আছে, যে বুঝতে পারছিলে না এবার বুঝতে পেরেছো? বুঝতে পারছি ম্যাম। ঠিক আছে, আর কিছু, আর বাকি আগের গুলো সব বুঝতে পেরেছো? বুঝতে পারছি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, ভালোভাবে বুঝতে পারছি। ঠিক আছে, আগের গুলো সব ক্লিয়ার তো? ও ম্যাম, সব ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাম। আচ্ছা, এবার আমরা আলোচনা করব কর্তৃকারকে কি কি বিভক্তি ব্যবহার হয়। ঠিক আছে, যেমন উদাহরণ, যদু, জটা বয়ের মতো হয়ে গেছে, যদু বই পড়ে। ঠিক আছে, তাহলে এখানে কর্তাকে, এখানে কর্তা হলো যদু, সে বই পড়ছে, সে কাজ করছে, যে কাজ করে সেই তো কর্তা। তাহলে যদু কি বিভক্তি? এখানে কোনো বিভক্তি চিহ্ন আলাদা করে আমরা দেখতে পাচ্ছি না, ওর নাম যদু, যদুই আছে, যদুর সঙ্গে আর কোনো রকম র, এ, তে এরকম কোনো ওয়ার্ড বা বর্ণ যুক্ত হয়নি, শুধু যদুই আছে। তাহলে এরকম যখন হবে, যখন শুধু মেন মূল যে পদটা সেটাই থাকবে, তার সঙ্গে কোনো রকম এ, তে, র, অন্তস্তয় কোনো রকম ছোট ছোট বর্ণ যুক্ত হবে না, তখন সেখানে বলা হবে শূন্য বিভক্তি। তাহলে কর্তৃকারকে প্রথম আমরা কি পেলাম? একটা বিভক্তি পেলাম শূন্য বিভক্তি, রোমান 1 দিয়ে দিই। ঠিক আছে, তাহলে যদু এটা হলো কর্তৃকারকে শূন্য বিভক্তি, কারণ এর সঙ্গে অন্য কোনো বর্ণ এসে যুক্ত হয়নি। ঠিক আছে, এরপর এরপর আরেকটা লিখি উদাহরণ, শ্যামলকে বাজার যেতে হবে, বাজারে যেতে হবে।
সরি, হবেটা নিচে লিখছি, জায়গা হচ্ছে না। আচ্ছা, শ্যামলকে বাজারে যেতে হবে। তাহলে এখানে কি দেখছি আমরা, শ্যামল হলো কর্তা, কিন্তু আমরা এখানে বলছি না শ্যামল বাজারে যেতে হবে, শ্যামলকে বাজারে যেতে হবে। শ্যামল কাজটা করবে, তাহলে শ্যামলের সঙ্গে কি একটা যুক্ত হয়েছে, কে, কে যুক্ত হয়েছে, শ্যামল কে। তাহলে কর্তৃকারকে আমরা আর কি বিভক্তি দেখতে পাই, কে বিভক্তি। ঠিক আছে, কে বিভক্তি পাই আমরা, এরকম এরকম যে কোনো হতে পারে, বরুণকে অঙ্ক করতে হবে, বা ললিতাকে গান গাইতে হবে, বা ললিতাকে, গীতাকে বাজারে যেতে হবে, অফিসে যেতে হবে। তো সেখানে আমরা কি দেখতে পাই, নামের সঙ্গে একটা, কর্তার সঙ্গে একটা কে শব্দ যুক্ত হয়েছে, শব্দ নয় এটা বর্ণ যুক্ত হয়েছে। তাহলে ওই যে যুক্ত হলো, এটা হলো বিভক্তি, কে বিভক্তি। ঠিক আছে, এবার আরেকটা বাক্য লিখছি। রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা সবাই নাম শুনেছি, রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা গীতাঞ্জলি গীতাঞ্জলি রচিত হয়েছে, একটাই লাইনে হবে, আমি জায়গা নাই বলে নিচে লিখছি, গীতাঞ্জলি রচিত হয়েছে। তাহলে যখনই এই যে দ্বারা, ঠিক আছে, এখানে কি আছে, দ্বারা বলে একটা শব্দ যুক্ত হয়েছে, আলাদা করে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে কোনো এরকম কে, র, এ এরকম যুক্ত হয়নি, কিন্তু কি এসেছে, একটা দ্বারা এসেছে। যখনই দ্বারা বা দিয়ে এরকম শব্দ আসে, সেগুলিকে বলা হয় অনুসর্গ, এগুলো বিভক্তির মতো কাজ করে। এই শব্দগুলো কি হয়, একটা ছোট অক্ষর হয় না, এরকম দ্বারা, দিয়ে, হইতে, এগুলো কি করে, এগুলো বিভক্তির মতোই কাজ করে, কিন্তু এগুলিকে আমরা বিভক্তি বলবো না, এগুলিকে অনুসর্গ বলবো। তাহলে কর্তৃকারকে আমরা দ্বারা অনুসর্গ দেখতে পাই কখনো কখনো, দ্বারা অনুসর্গ, এটাকে আমরা ঠিক বিভক্তি বলবো না, এটা বিভক্তির মতো কাজ করে, এই অনুসর্গগুলো বিভক্তির মতো কাজ করে। ঠিক আছে, দ্বারা অনুসর্গ। সবচেয়ে বেশি কর্তৃকারকে যেটা দেখা যায় সেটা হলো শূন্য বিভক্তি, সবচেয়ে বেশি। যখন একটা বাক্য দিয়ে নির্ণয় করতে বলবে না কারক বিভক্তি, তো কর্তৃকারকে কিন্তু ম্যাক্সিমাম তোমরা শূন্য বিভক্তিই পাবে। তারপরে কে বিভক্তিও পেতে পারো, দ্বারাও থাকে, খুব রেয়ার দ্বারা থাকে, এরকম ধরনের বাক্য হলে তার দ্বারা রচিত হয়েছে, তার দ্বারা লিখিত হয়েছে, তার দ্বারা গীত হয়েছে, এরকম যখন হয় তখন এই দ্বারা শব্দটা আমরা পাই। আচ্ছা, আরেকটা হতে পারে, আরেকটা উদাহরণ দিচ্ছি। আমার যাওয়া হয়নি, এখানে কি বিভক্তি আসছে, এখানে র বিভক্তি আসছে।
4 নম্বরটা এখানে লিখে দিচ্ছি, এখানে র বিভক্তি চলে এসছে, কর্তৃকারকে র বিভক্তি চিহ্ন, এগুলো কি সব বিভক্তি চিহ্ন বলে। ঠিক আছে, তাহলে আমরা কি কি পেলাম কর্তৃকারকে? শূন্য বিভক্তি, কে বিভক্তি, র বিভক্তি এবং দ্বারা অনুসর্গ। আচ্ছা, আরেকটা টাইম হয়ে গেছে। ঘোড়ায় গাড়ি টানে, ঘোড়ার গাড়ি দেখেছো সবাই, সামনে না হলো টিভিতে সিনেমায় তো দেখেইছো ঘোড়ার গাড়ি। তাহলে ঘোড়ায় গাড়ি টানে, তাহলে কে কাজ করছে? ঘোড়া কাজ করছে, তাহলে ঘোড়া এখানে কর্তৃকারক। আর কি বিভক্তি হবে এটাতে? অন্তস্তয় বিভক্তি, অন্তস্তয় বিভক্তি হবে। 4টা তো করিয়ে দিয়েছিলাম, এটা 5 নম্বর হবে, অন্তস্তয় বিভক্তি হয়েছে কর্তৃকারকে। তাহলে কর্তৃকারকে কি কি বিভক্তি হতে পারে এবং কিভাবে হয় মোটামুটি একটা আলোচনা আমরা করে নিয়েছি। ঠিক আছে, সেখানে আমরা কি দেখেছি? শূন্য বিভক্তি, কে বিভক্তি, দ্বারা অনুসর্গ, র বিভক্তি আর অন্তস্তয় বিভক্তি। বিভিন্ন রকম বাক্যে কর্তার সঙ্গে যে যে রকম বিভক্তিগুলো যুক্ত হয়। আচ্ছা, আর 1 মিনিট আছে। আচ্ছা, এরপরে হলো কর্তৃকারকের পরে কর্মকারক। আজকে জাস্ট একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি, টাইম হয়ে গেছে। আমি 3 মিনিট পরে ক্লাস শুরু করেছিলাম তো, তাই 3 মিনিট একটু অ্যাডজাস্ট করে নেবো এখানে। কর্মকারক, কর্তৃকারকের পরে আসছে কর্মকারক, অর্থাৎ কর্তা যে কাজটা করছে, কর্তা যা করে। ঠিক আছে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমি যে উত্তরটা পাবো। যেমন আগে আমি অসংখ্যবার বলেছি উদাহরণ, যেমন যদু বই পড়ে, সুশীল ফুটবল খেলে। তো তাহলে কি হচ্ছে? যদু কি করে, কি কাজ করে? খেলাটা তো ক্রিয়া। যদু আবার অন্যই আসছে। ঠিক আছে, তাহলে যদু হলো কর্তা, কর্তৃকারক। তাহলে যদু কি করে, কি খেলছে? খেলছে হলো ক্রিয়া। কি খেলছে? ফুটবল খেলছে। ইয়েস, ফুটবল। তাহলে ফুটবল এখানে কি? কর্মকারক, অর্থাৎ কর্তা যার দ্বারা কাজটা নিষ্পন্ন করে বা যেটা দিয়ে কাজ নিষ্পন্ন করে সেটাই হলো কর্মকারক। দ্বারা না বলে আশ্রয় বলতে পারি, কারণ দ্বারা বললে আবার করণকারকে চলে যাবে। তাহলে যাকে আশ্রয় করে কাজটা করে, মানে ফুটবলকে আশ্রয় করে সে খেলছে। ফুটবল ছাড়া তো সে মানে কি খেলছে? ফুটবল খেলছে। ক্রিকেটও না, বাস্কেটবলও না, কি খেলছে? ফুটবল খেলছে। নির্দিষ্ট করে বলা হচ্ছে ফুটবল খেলছে। তাহলে ফুটবলটা আশ্রয় করে কর্তা খেলছে, তাহলে ফুটবল এখানে কর্মকারক। এখানে আমি ক্রিকেটও বলতে পারি, ক্রিকেট খেলছে।
মানে যেটাকে আশ্রয় করে কাজটা হচ্ছে। রমা গান গাইছে, ঠিক আছে? তাহলে রমা কি করছে? রমা কাকে কি আশ্রয় করে কাজটা করছে? গান। তাহলে গান এখানে কর্মকারক। কি দিয়ে প্রশ্ন করলেই যে উত্তরটা পাবো। কর্তাকে কি দিয়ে যদি প্রশ্ন করি, কর্তা কি করছে, কর্তা কি করছে, কি খেলছে, কি খাইছে, কোথায় যাচ্ছে, কোথায় হলে আবার অধিকরণ হয়ে যায়, মানে কি দিয়ে প্রশ্ন করলে যেটা আমি উত্তরটা পাবো, কি খেলছে, কি গাইছে, কি খাচ্ছে, কি পড়ছে, সেগুলো দিয়ে করলে যে উত্তরটা পাবো সেটাই হবে কর্মকারক। তাহলে এখানে ফুটবল কর্মকারক আর গান হলো কর্মকারক। ওকে, আজকে এই অবধি থাক। চলো, টাটা সবাইকে।